হাই এভরিওয়ান, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল স্টোরি ওয়ার্ল্ডে। যদি আপনি নতুন হন তাহলে জানিয়ে রাখি, এখানে আপনি দেখতে পাবেন অনেক স্টোরিজ, লাইভ লেসন ভিডিও, সামারাইজ বুক এবং আরও অনেক মজার কন্টেন্ট। আজকের ভিডিওতে আমরা শুনতে চলেছি সুকুমার রায়ের পাগলা দাশু দ্বিতীয় গল্প। ভিডিও শুরু করার আগে দয়া করে লাইক বোতামে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চালু করে রাখুন যেন আমাদের কন্টেন্ট আপনি মিস না করেন। ঠিক আছে, চলুন ভিডিওতে আসা যাক। পাগলা দাশু সুকুমার রায়। সুকুমার রায়ের জন্ম 30শে অক্টোবর 1887 সালে, মৃত্যু 10ই সেপ্টেম্বর 1923 সালে। মৃত্যুর 17 বছর পর 1940 সালে প্রথম প্রকাশিত হয় সুকুমার রায়ের গল্প সংকলন পাগলা দাশু। এটি সুকুমার রায়ের প্রথম গল্প সংকলন। পাগলা দাশুর গল্পগুলি সুকুমার রায়ের জীবদ্দশায় তার সম্পাদিত সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আজকে আমরা শুনব পাগলা দাশুর দ্বিতীয় গল্প, দাশুর খ্যাপামি। আরে, এদিকে আপনারা সব চলে এসছেন ঠিক টাইমে। কেমন আছেন সবাই? আমি কে? আমাকে চিনতে পারছেন না? আমি সেই যার গোল গোল চোখ, মাথা ভর্তি এক বস্তা কোঁকড়ানো চুল। আরে না না, আমি সে না। সে তো পাগলা দাশু। আমি হচ্ছি তারই স্কুলের বন্ধু। আজ তারই আর এক কাহিনী সম্পর্কে আপনাদেরকে শোনাবো। তবে শুনতে থাকুন আমার সাথে। স্কুলের ছুটির দিন। স্কুলের পরেই ছাত্র সমিতির অধিবেশন হবে। তাতে ছেলেরা মিলে অভিনয় করবে। দাশুর ভারী ইচ্ছে ছিল সেও একটা কিছু অভিনয় করে। একে ওকে দিয়ে সে অনেক সুপারিশ করিয়েছিল, কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম সে কিছুতেই হবে না। সেই দিন গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল তাতে দাশু সেনাপতি সেজেছিল। সেবার সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল। যখন তিচুরের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দণ্ডযুদ্ধে আহ্বান করে বলল, সাহস থাকলে তবে খল তলোয়ার। দাশুর তখন তবে আয় সম্মুখ সমরে বলে তখনই তলোয়ার খুলবার কথা। কিন্তু দাশুটা আনাড়ির মতো টানাটানি করতে গিয়ে তলোয়ার তো খুলতেই পারল না। মাঝপথে ঘাবড়ে গিয়ে কথাগুলো বলতে ভুলে গেল। তাই দেখে গুপ্তচর আবার বলল, খল তলোয়ার বলে হংকার দিয়ে উঠল। দাশুটা এমনি বোকা, সে অমনি, দাঁড়া দেখছিস না বগলেশ আটকে গেছে বলে চেঁচিয়ে তাকে এক ধমক দিয়ে উঠল। ভাগ্যিস আমি তাড়াতাড়ি তলোয়ার খুলে দিলাম, তা না হলে এক্ষুনি অভিনয় বন্ধ হয়ে যেত। তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞেস করলেন, কি ভাজাও পুরস্কার কহো সেনাপতি, তখন দাশুর বলবার কথা ছিল, নিত্যকাল থেকে যেন রাজপথে মতি। কিন্তু দাশুটা তা না বলে তার পরের একটা লাইন আরম্ভ করেই হঠাৎ জিভ কেটে ভুলে গেছিলাম বলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি কটমট করে তাকাতে সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ঠিক লাইনটা আরম্ভ করলো। তাই এবারে তার নাম হতেই আমরা জোর করে বলে উঠলাম, না, সে কিছুতেই হবে না। বিশু বলল, দাশু অ্যাক্টিং করবে? তাহলেই চিত্তির। ট্যাপা বলল, তার চাইতে বজু মল্লিককে ডেকে আনলেই হয়। দাশু বেচারা প্রথমে খুব মিনতি করল, তারপর চটে উঠল, তারপর কেমন মুষড়ে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল। সে কয়দিন আমাদের তালিম চলছিল। দাশু রোজ এসে চুপটি করে হালের এক কোণায় বসে বসে আমাদের অভিনয় শুনত। ছুটির কয়েকদিন আগে থেকেই দেখি 4th ক্লাসের ছোট গনসার সঙ্গে দাশুর ভারী ভাব হয়ে গেছে। গনসা ছেলে মানুষ, কিন্তু সে চমৎকার আবৃত্তি করতে পারত। তাই তাকে দেবদূতের পাঠ দেওয়া হয়েছে। দাশু রোজ তাকে নানা রকম খাবার এনে খাওয়ায়, রঙিন পেন্সিল আর ছবির বই এনে দেয়, আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে। হঠাৎ গনসার ওপর দাশুর
এতখানি টান হবার কোনো কারণ আমরা বুঝতে পারলাম না। কেবল দেখতে পেলাম গনসাটা খেলনা আর খাবার পেয়ে ভুলে দাশুদার একজন পরম ভক্ত হয়ে উঠতে লাগল। ছুটির দিনে আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি, তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল। 2:30 বাজতে না বাজতেই দেখা গেল দাশু ভায়া সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে। আমরা জিজ্ঞেস করলাম, "কি রে, তুই এখানে কি করছিস?" দাশু বলল, "বা, পোশাক পরবো না।" আমি বললাম, "পোশাক পরবি কি রে? তুই তো আর অ্যাক্টিং করবি না।" দাশু বলল, "বা, খুব তো খবর রাখো, আজকে দেবদূত সাজবে কে জানো?" শুনে হঠাৎ আমাদের মন কেমন একটা খটকা লাগলো। আমি বললাম, "কেন, গনসার কি হলো?" দাশু বলল, "কি হয়েছে তা গনসাকে জিজ্ঞেস করলেই পারো।" তখন চেয়ে দেখি সবাই এসেছে, কেবল গনসাই আসেনি। অমনি রামপদ, বিশু আর আমি ছুটে বেরোলাম গনসার খোঁজে। সারা স্কুল খুঁজে শেষটায় টিফিন ঘরের পেছনে হতভাগাকে খুঁজে পাওয়া গেল। সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল, কিন্তু আমরা তাকে চটপট গ্রেপ্তার করে টেনে নিয়ে চললাম। গনসা কাঁদতে লাগলো, "না, আমি কখনো অ্যাক্টিং করবো না। তাহলে দাশুদা আমায় ফুটবল দেবে না।" আমরা তবু তাকে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছি। এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত। তিনি আমাদের দেখেই ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন, "তিনটে দাড়ি ছেলে মিলে এই কচি ছেলেটার পেছনে লেগেছিস? তোদের লজ্জা করে না?" বলেই আমাকে, বিশুকে এক একটি চড় মেরে আর রামপদর কান মুলে দিয়ে হন হন করে চলে গেলেন। এই সুযোগে হাতছাড়া হয়ে গণেশচন্দ্র আবার চম্পট দিল। আমরাও অপমানটা হজম করে ফিরে এলাম। এসে দেখি দাশুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগে গেছে। রাখাল বলছে, "তোকে আমরা কিছুতেই দেবদূত সাজতে দেব না।" দাশু বলছে, "বেশ তো, তাহলে আর কেউ দেবদূত সাজুক, আমি রাজা কিংবা মন্ত্রী সাজি, 5-6টা পাঠ আমার মুখস্থ হয়ে আছে।" এমন সময় আমরা এসে খবর দিলাম যে কনসাকে কিছুতেই রাজি করানো গেল না। তখন অনেক তর্ক বিতর্ক করে ঝগড়াঝাটির পর স্থির হলো যে দাশুকে আর ঘাঁটিয়ে কাজ নেই, তাকেই দেবদূত সাজানো হোক। শুনে দাশু খুব খুশি হলো আর আমাদের শাসিয়ে রাখলো যে, "আবার যদি তোরা কেউ গোলমাল করিস, তাহলে কিন্তু গতবারের মতো সব ভাঙুল করে দেব।" তারপর অভিনয় আরম্ভ হলো। প্রথম দৃশ্যে দাশু বিশেষ কিছু গোলমাল করেনি, খালি স্টেজের সামনে একবার পানের পিক ফেলেছিল। কিন্তু তৃতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করলো। এক জায়গায় তার খালি বলবার কথা ছিল, দেবতা বিমুখ হলে মানুষ কি বাড়ে, কিন্তু সে এই কথাটুকুর আগে কোত্থেকে আরো 4-5 লাইন ছুড়ে দিল। আমি তাই নিয়ে আপত্তি করছিলাম, কিন্তু দাশু বলল, "তোমরা যে লম্বা লম্বা বক্তৃতা দাও, তার বেলায় দোষ নেই, আমি দুটো কথা বেশি বললেই সব দোষ।" এও সহ্য করা যেত, কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেই আসবার কথা নয়, তা জেনেও সে স্টেজে আসবার জন্য জেদ করে বসলো। আমরা অনেক কষ্টে তাকে তোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না, কারণ তার আগের দৃশ্যেই আছে যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেছেন। শেষ দৃশ্যেও আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছেন যে দেবদূত মহারাজকে আশীর্বাদ করে স্বর্গপুরীতে প্রস্থান করেছে। দাশু অগত্যা তার জেদ ছাড়ল বটে, কিন্তু বেশ বোঝা গেল সে মনে মনে একটুও খুশি হয়নি। শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হলো। প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সভায় হাজির হলেন। এ কথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন, "বারবার মহারাজ আশীষ করিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে।" বলতে বলতেই হঠাৎ
এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেলল। আমরাও সকলে কী রকম যেন ঘাবড়িয়ে গেলাম। অভিনয় হঠাৎ বন্ধ হওয়ার জোগাড় হয়ে গেল। তাই দেখে দাশু সর্দারি করে মন্ত্রীকে বলল, বলে যাও কি বলতেছিলে। তাতে মন্ত্রী আরো কেমন ঘাবড়িয়ে গেল। রাখাল প্রতিহারে সেজেছিল। দাশুকে কি যেন বলবার জন্য যেই একটু এগিয়ে গেছে, অমনি দাশু চেয়েছিল জোর করে ঠেকাতে আমারে, এই হতভাগা। ডুবলে এক চটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল। দিই সে রাজার শেষ বক্তব্যটা, এ রাজ্যতে নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র যতনা ইত্যাদি নিজেই গড়গড় করে বলে দিয়ে, যাও সবে নিজ নিজ কাজে বলে অভিনয় শেষ করে দিল। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হাঁ করে তাকিয়ে রইলাম। ওদিকে ঢং করে ঘন্টা বেজে উঠল, আর চুপ করে পর্দাও নেমে গেল। আমরা সব রেগে মেগে লাল হয়ে দাশুকে তেড়ে ধরে বললাম, হতভাগা দেখ দেখি সব মাটি করলি, অর্ধেক কথাই বলা হলো না। দাশু বলল, বা তোমরা কেউ কিছু বলছো না দেখেই তো আমি তাড়াতাড়ি যা মনে ছিল সেইগুলি বলে দিলাম, তা না হলে তো আরো সব মাটি হয়ে যেত। আমি বললাম, তুই কেন মাঝখানে এসে গোল বাঁধিয়ে দিলি? তাই তো সব গুলিয়ে গেল। দাশু বলল, রাখাল কেন বলেছিল যে আমায় জোর করে আটকে রাখবে? তাছাড়া তোমরা কেন আমার গোড়া থেকে নিতে চাইছিলে না আর ঠাট্টা করছিলে? আর রামপদ কেন বারবার আমার দিকে কটমট করে তাকাচ্ছিল? রামপদ বলল, ওকে ধর, ঘা দু চার লাগিয়ে দে। দাশু বলল, লাগাও না, দেখবো আমি এক্ষুনি চেঁচিয়ে সকলকে হাজির করি। আজ আপনারা শুনলেন সুকুমার রায়ের লেখা পাগলা দাশুর দ্বিতীয় গল্প। এই গল্প ভালো লেগে থাকলে গল্পটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এত পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ আপনারা শুনলেন সুকুমার রায়ের লেখা পাগলা দাশুর দ্বিতীয় গল্প। এই গল্প ভালো লেগে থাকলে গল্পটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এত পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।